সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সমাজকর্ম শিক্ষিকা খাদিজা আক্তার। আজকে আমাদের ক্লাসটি তোমরা যারা একাদশ থেকে দ্বাদশে প্রমোশন পেয়েছো তাদের জন্য সমাজকর্ম প্রথম পত্রের পঞ্চম অধ্যায় থেকে আমরা আলোচনা করব। পঞ্চম অধ্যায় সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা ও পেশার সম্পর্ক। এই শিরোনাম থেকে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে সমাজকর্ম এবং কিছু পেশার সাথে সমাজকর্মের কী ধরনের সম্পর্ক বা যোগাযোগ রয়েছে এ সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো সমাজকর্মের সাথে যে সমস্ত বিষয়ের মিল রয়েছে, যোগাযোগ রয়েছে, সেই বিষয়গুলো তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন নৃবিজ্ঞান, মনোবিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি ও জনবিজ্ঞান। আর যে কয়টা পেশা তোমাদের সিলেবাসভুক্ত করা হয়েছে সেগুলো হলো চিকিৎসা পেশা, আইন পেশা ও সাংবাদিকতা পেশা। আজকে আমরা সমাজবিজ্ঞান থেকে যে কোনো একটা বিজ্ঞান, প্রথমে এই নৃবিজ্ঞানটা নিয়ে আলোচনা করি। সমাজকর্মের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক, অর্থাৎ সমাজকর্মীরা কেন নৃবিজ্ঞানের জ্ঞান আহরণ করবে এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা সমাজকর্ম সম্পর্কে জেনে নিই। ইতিপূর্বে অধ্যায়গুলো পড়ে আমরা সমাজকর্ম সম্পর্কে যেটুকু জেনেছি যে সমাজকর্ম হলো এমন একটি সামাজিক বিজ্ঞান যা নাকি ব্যবহারিক এবং একটি পেশা। সমাজকর্ম মানব কল্যাণ সংশ্লিষ্ট বিশেষ জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা সম্পন্ন এমন এক ধরনের পেশা, বিজ্ঞান ও কলা যা বহুমুখী সমস্যা সমাধানে সহায়তা করে এবং সামাজিক আন্তঃক্রিয়া সৃষ্টির মাধ্যমে ব্যক্তি, দল ও সমষ্টিকে সুখী ও সমৃদ্ধ হতে সহায়তা করে। বিভিন্ন পদ্ধতি ও কলা কৌশল প্রয়োগ করে এটা মানুষকে সামাজিক ভূমিকা পালনে এমনভাবে সাহায্য করে যাতে তারা নিজেরাই নিজেদের সাহায্য করতে পারে। এখান থেকে আমরা দেখলাম যে সমাজকর্ম হলো একটি সামাজিক বিজ্ঞান, ব্যবহারিক বিজ্ঞান, যা নাকি তার অর্জিত জ্ঞানকে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধান করে এমনভাবে সাহায্য করে যাতে ব্যক্তি নিজেই নিজের সমস্যা সমাধানে সাহায্য করতে পারে, অর্থাৎ স্বাবলম্বী করে তোলে। পাশাপাশি নৃবিজ্ঞান বলতে আমরা কি বুঝি? নৃ শব্দের অর্থ হলো মানুষ, আর ইংরেজি প্রতিশব্দটা হলো অ্যানথ্রোপোলজি, অর্থাৎ মানব সম্পর্কিত বিজ্ঞান। নৃবিজ্ঞান হলো মানুষ ও তার সংস্কৃতির বৈজ্ঞানিক পাঠ বা আলোচনা, অর্থাৎ মানুষের সামগ্রিক পাঠই হলো নৃবিজ্ঞান। একটা মানুষের কোথা থেকে আসলো, আজকের এই পর্যায়ে কীভাবে আসলো, তার বিবর্তন, আবর্তন, তার সংস্কৃতি, এইসব নিয়েই কিন্তু নৃবিজ্ঞান আলোচনা করে থাকে। নৃবিজ্ঞানের দুইটা অংশ, একটা হলো দৈহিক নৃবিজ্ঞান আর একটি হলো সাংস্কৃতিক নৃবিজ্ঞান। দৈহিক নৃবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে? মানুষের আকার আকৃতি ও বিবর্তন নিয়ে আলোচনা করে, অর্থাৎ মানুষের জন্মলগ্ন থেকে, সৃষ্টি লগ্ন থেকে আজকের এই পর্যায় পর্যন্ত মানুষের যে দৈহিক গঠনাকৃতি, এটা বিবর্তন, প্রথমে কেমন ছিল, পরে কেমন, আজকের পর্যায়ে কী অবস্থায় এসে পৌঁছেছে, এইসব নিয়ে কিন্তু দৈহিক নৃবিজ্ঞান আলোচনা করে থাকে। তারপরে সাংস্কৃতিক নৃবিজ্ঞান, অর্থাৎ সামাজিক মূল্যবোধ, আদর্শ, ধর্ম, শিল্পকলা, সংস্কৃতি ও মানুষের আচরণ নিয়ে আলোচনা করে এই সাংস্কৃতিক নৃবিজ্ঞান। তাহলে একটা মানুষের দুটো দিক, একটা হলো তার শারীরিক গঠনাকৃতি, বিবর্তন, আর একটা হলো তার বিশ্বাস, তার সংস্কৃতি, তার ধর্ম, আদর্শ, এইসব নিয়ে আলোচনা করে থাকে সাংস্কৃতিক নৃবিজ্ঞান। অর্থাৎ মানুষের সামগ্রিক পাঠটাই হলো এই নৃবিজ্ঞান। এখন আমরা আলোচনা দেখব যে এই নৃবিজ্ঞানের সাথে সমাজকর্মের কী ধরনের মিল আছে, অথবা সমাজকর্মীরা কেন নৃবিজ্ঞানের জ্ঞান আহরণ করবে। আমরা জানি যে সমাজকর্মীদের সমাজকর্মের মূল কেন্দ্রই হলো মানুষের সমস্যা, সামাজিক উন্নয়ন। এই কাজ করতে গিয়ে
অর্থাৎ মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করতে গিয়ে ও সমাজের উন্নয়ন করতে গিয়ে সেই সমাজের মানে যাদের জন্য কল্যাণী মানুষ, সে মানুষের সমস্ত বিষয় সম্পর্কে তার জ্ঞান অর্জন করতে হয়। তার বিশ্বাস, তার মূল্যবোধ, তার আদর্শ, তার সংস্কৃতি এ সম্পর্কে তার জানা না থাকলে কিন্তু তাদের কল্যাণে কাজ করা সম্ভব নয়। এখান থেকে এদের মধ্যে যে সম্পর্ক রয়েছে নৃবিজ্ঞান এবং সমাজকর্মের মধ্যে একটু আলোচনা করি আমরা। সম্পর্ক, আচরণের দৈহিক প্রভাব, অর্থাৎ এটা হলো নৃবিজ্ঞানের একটা বিষয়। যেহেতু নৃবিজ্ঞান দৈহিক কাঠামো নিয়ে, আকার আকৃতি নিয়ে, বিবর্তন নিয়ে আলোচনা করে, সেহেতু সমাজকর্মে বিশ্বাস করে যে তাদের আচার আচরণে অর্থাৎ তাদের বিশ্বাসে অথবা সমস্যা সৃষ্টিতে এই দৈহিক কাঠামো অনেক সময় নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যেটা পরবর্তীতে তাকে সমস্যায় ফেলে। সেই জন্য এই দৈহিক প্রভাবটা অর্থাৎ দৈহিক আকার আকৃতি বিবর্তনটা সম্পর্কে সমাজকর্মীদের জ্ঞান আহরণ অবশ্যই প্রয়োজন ওই ব্যক্তির সমস্যা সমাধানের জন্য। তারপরে মূল্যবোধ, মূল্যবোধটা হলো যেহেতু মূল্যবোধ নিয়ে সাংস্কৃতিক নৃবিজ্ঞান আলোচনা করে থাকে, তাই সমাজকর্মী সমাজ নিয়ে কাজ করে। যে সমাজের যে মূল্যবোধ, সেই মূল্যবোধ সম্পর্কে যদি সমাজকর্মী জানতে পারে, বুঝতে পারে, তাহলে সেই মূল্যবোধকে সে মূল্য দিতে পারে, স্বীকৃতি দিতে পারে। আর সেই মূল্যবোধকে স্বীকৃতি দিলে সেই মানুষের জন্য কল্যাণমূলক কাজ করা কিন্তু সহজ হয়, কারণ মূল্যবোধ মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য। যদি মূল্যবোধ বিরোধী কোনো কর্মসূচি মানুষের জন্য নেওয়া হয়, তাহলে সে কিন্তু সেটা সহজে গ্রহণ করতে পারে না। তাই এই মূল্যবোধ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই সমাজকর্মীকে নৃবিজ্ঞানের কাছে যেতে হবে। তারপর সাংস্কৃতিক জ্ঞান, আমরা দেখলাম যে নৃবিজ্ঞান, সাংস্কৃতিক নৃবিজ্ঞান মানুষের সংস্কৃতি নিয়ে বিস্তৃত জ্ঞান অর্জন করে। সুতরাং এই সংস্কৃতিটা কি? সংস্কৃতি হল মানুষের জীবনের সামগ্রিক ব্যবস্থাপনাটাই। তো মানুষের উন্নতি করতে গিয়ে মানুষের সাথে সংশ্লিষ্ট সমস্ত বিষয় নিয়ে অর্থাৎ মানুষের জীবন প্রণালী নিয়ে তাকে জানতে হবে। না জানলে কিন্তু তার পক্ষে সর্বাঙ্গীন সুন্দর একটা কল্যাণমূলক পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না। সেই জন্য এই সাংস্কৃতিক বিষয়টাকে জানতে হলে অবশ্যই তাকে নৃবিজ্ঞানের কাছে যেতে হবে, যেহেতু নৃবিজ্ঞান এই সম্পর্কে সে যথেষ্ট জ্ঞান অর্জন করে সে লিপিবদ্ধ করেছে। সমাজ সম্পর্কিত জ্ঞান, অর্থাৎ সমাজকর্মী কাজেই তো সমাজ এবং সমাজের মানুষ নিয়ে। সুতরাং সেই সমাজের উত্থান পতন, সেই সমাজের নৈতিকতা, মূল্যবোধ সব কিছু সম্পর্কে সমাজকর্মীদের স্পষ্ট ধারণা থাকতে হবে। সুতরাং এই সম্পর্কে যেহেতু নৃবিজ্ঞান আলোচনা করে থাকে, নৃবিজ্ঞান গবেষণা করে এ সম্পর্কে তথ্য সংগ্রহ করে থাকে, সেই জন্য সমাজকর্মীদেরকে সমাজ সম্পর্কিত জ্ঞান অর্জনের জন্য নৃবিজ্ঞানের দ্বারস্থ হতে হবে। সামাজিক গবেষণা, এই সামাজিক গবেষণাটা আসলে সমাজকর্মেরও একটা অংশ। সমাজকর্ম কিন্তু সামাজিক গবেষণার মাধ্যমেই তথ্য সংগ্রহ করে থাকে, যদিও তার তথ্য হলো প্রশ্নভিত্তিক, নানা রকম জরিপ ভিত্তিক। কিন্তু যেহেতু সাংস্কৃতিক নৃবিজ্ঞানের একটা অংশ গবেষণা, সেহেতু এই গবেষণার প্রাপ্ত জ্ঞানটাকে মানুষের কল্যাণে ব্যবহারের জন্য সমাজকর্মীরা সাংস্কৃতিক নৃবিজ্ঞানের দ্বারস্থ হয়ে থাকে। ব্যবহারিক জ্ঞান, প্রগতির নির্দেশ। ব্যবহারিক জ্ঞান আমরা জানি যে সমাজকর্ম পুরোটাই ব্যবহারিক বিজ্ঞান, অর্থাৎ তার অর্জিত জ্ঞানকে পুরোটাই মানব কল্যাণে ব্যবহার করে থাকে। তাই নৃবিজ্ঞান যে সমস্ত জ্ঞান ব্যবহার উপযোগী রয়েছে, সেই সমস্ত জ্ঞান অর্জনের জন্য অবশ্যই সমাজকর্মীকে নৃবিজ্ঞানের দ্বারস্থ হতে হবে। তার প্রগতি নির্দেশক, অর্থাৎ একটা দেশের বা সমাজের উন্নয়নের কিছু নির্দেশনা থাকে। যদি সেই সমাজের অবহেলিত জনগোষ্ঠী বা স্বল্প যে গোষ্ঠী আছে, ওদের উন্নয়নের কতটা উন্নয়ন হয়েছে বা এদের উন্নয়নের উপরেই কিন্তু একটা সমাজের সার্বিক সমৃদ্ধি নির্ভর করে, প্রগতি নির্ভর করে। সেজন্য এই নির্দেশনা পেতে হলেও, এই নির্দেশনা জ্ঞান অর্জন করতে হলেও তাকে নৃবিজ্ঞানের দ্বারস্থ হতে হবে। এই কয়টা আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম যে নৃবিজ্ঞান যে সমস্ত বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করে থাকে সবটুকুনো সমাজকর্মীর জন্য প্রয়োজন। সামাজিক কল্যাণের জন্য, ব্যক্তির কল্যাণের জন্য এই সমস্ত জ্ঞান প্রয়োজন। সেই জন্য এই সমস্ত জ্ঞান অর্জনের জন্য অবশ্যই সমাজকর্মীরা নৃবিজ্ঞানের সাথে যোগাযোগ রাখে এবং অত্যন্ত প্রয়োজনীয়। তবে
এই দুইটি বিজ্ঞানের মধ্যে কিছুটা পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো আমরা খেয়াল করি। পার্থক্য হলো যে নৃবিজ্ঞানের পরিধি হলো ছোট, অর্থাৎ নৃবিজ্ঞান শুধুমাত্র মানুষের আকার আকৃতি, মানুষের সংস্কৃতি নিয়ে গবেষণা করে। মানুষের আকার আকৃতি, উৎপত্তি, বিবর্তন, চিন্তা চেতনা, মূল্যবোধ এইসব নিয়েই শুধু সে জ্ঞান অর্জন করে থাকে। আর সেই জ্ঞান সে বইবদ্ধ, অর্থাৎ তাত্ত্বিক জ্ঞান সে রাখে। এদিক থেকে সমাজকর্মের সাথে অমিল হলো সমাজকর্ম তার অর্জিত জ্ঞানকে মানব কল্যাণে ব্যবহার করে থাকে, এবং সমাজকর্মের পরিধি হলো ব্যাপক। কারণ সমাজকর্মের দৃষ্টিটাই হলো মানুষের সামগ্রিক কল্যাণ, সমস্ত দিকের, শুধু দৈহিক নয়, শুধু সংস্কৃতি নয়, তার মানসিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত দিকেই সমাজকর্ম হস্তক্ষেপ করে থাকে। এই জন্য সমাজকর্মের পরিধি হলো ব্যাপক, আর নৃবিজ্ঞানের পরিধি হলো ছোট। এই একটা অমিল। আর একটা হলো ব্যবহারিক, যেটা বললাম যে নৃবিজ্ঞান তার অর্জিত জ্ঞানকে মানব কল্যাণে ব্যবহার নাও করতে পারে, সেটা জাস্ট তথ্য আকারে রেখে দেয়, আর সমাজকর্মীরা সেটা মানুষের কল্যাণে ব্যবহার করে থাকে।